তো আমাদের আজকের ক্লাস হচ্ছে ট্রাইগোনোমেট্রি 1, প্রথম ত্রিকোণমিতির প্রথম ক্লাস। তো এখানে আমরা হচ্ছে চ্যাপ্টার 6.1 দিয়ে শুরু করব। মোটামুটি পুরাটা ক্লাসই আমরা 9 10 রিলেটেড থাকবো। শেষে গিয়ে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অক্ষীয় কোণ। ঠিক আছে? তো ওইটা একটু নতুন হবে, বাকি সবগুলো মোটামুটি আসলে আগের জিনিসই। ওকে? তো প্রথমত হচ্ছে যে তোমার ত্রিকোণমিতিতে কোণ আর জ্যামিতিক কোণ, এদের মধ্যে তফাৎটা কি? কে কে বলতে পারবো? আমি এগুলো যেহেতু 9 10 এরই পড়া, আমি তোমাদের থেকে একটু বেশি অ্যান্সার আশা করবো আর কি। অনুপাত লিখতেছি। ত্রিকোণমিতিক কোণ আর কি জ্যামিতিক কোণ, তফাৎ কি বা মিল কি বা কি আছে একটু বলো। উম না, এটা কাঙ্ক্ষিত অ্যান্সার হয় নাই। আরো অনেক তফাৎ আছে। বলো। ইয়েস, আচ্ছা। তো যদি আমি বলি ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ, তো সেই ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণ কি? ত্রিকোণমিতিক কোণ তোমার কি হতে পারে? তোমার প্লাস অসীম পর্যন্ত যেতে পারে, মাইনাস অসীম পর্যন্ত, মানে ধনাত্মক হইতে পারে, আর কি ঋণাত্মক হইতে পারে, এবং এর কোনো সীমা নেই। তাই তো? মানে হচ্ছে তুমি ধরো বলতে পারবে না চাইলে যে আমার ত্রিকোণমিতিক কোণ খালি 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। এখানে আমার একটা স্থির অক্ষ কোনটা? স্থির অক্ষ হচ্ছে আমার, যেটাকে আমরা বলি হচ্ছে ও এক্স, এটাকে বলি স্থির অক্ষ। স্থির অক্ষের সাপেক্ষে আমার একটা ঘূর্ণায়মান অক্ষ থাকবে, যেটাকে আমরা বলতে পারি ও এ, এবং এই ঘূর্ণায়মান অক্ষটা যতবার ঘুরবে তত হচ্ছে আমার কোণ উৎপন্ন হইতে থাকবে। যদি একবার পুরাটা ঘুরে 360, দুইবার ঘুরলে 360 দুগুণে 720, তারপরে কি 360 × 3 হবে, এরকম করে সেটা যতবার ঘুরবে ততবার কি সে নতুন নতুন কোণ তৈরি করতে থাকবে, মানে কি এটার কোনো সীমা থাকবে না। কিন্তু জ্যামিতিক কোণের কি আছে? তোমার সীমা আছে, এবং জ্যামিতিক কোণের কি আছে? তোমার সীমা আছে, এবং এটা কিন্তু ধনাত্মক ঋণাত্মকে প্রকাশ করা যায় না। এক মানে জাস্ট হচ্ছে এটা হবে কি বলে, নিউট্রাল বল, অনেকে আবার নিউট্রাল বলে ব্যাপারটাকে, মানে হচ্ছে এটাকে তুমি কখনো পজিটিভ কোনো বলতে পারবে না, নেগেটিভ কোনো বলতে পারবে না, অথবা তুমি বলতে পারো শুধু ধনাত্মক হয়। ওকে? যদি আসলে ধনাত্মক বলাই যায় না, বা ধনাত্মক জিনিসটা আসে না, ধনাত্মক জিনিসটা কখন আসে? যখন ঋণাত্মকের কোনো একটা অস্তিত্ব থাকে, তখনই তো আমি ধনাত্মক বলবো। কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমার ঋণাত্মক বলে কিছু নাই, বা ঋণাত্মক কোণ বলে কোনো টার্ম আসবে না। ঠিক আছে? তো কোনগুলো সব কি হবে? নিউট্রাল বা ধনাত্মক হবে, এখানে ধনাত্মক বলতে পারো। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, আমার জ্যামিতিক কোণ তৈরি হয়, এটা চিত্র দিয়ে বুঝো, জ্যামিতিক কোণ তৈরি হয় আমার দুইটা রশ্মি বা দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন। ওকে? যখন দুইটা রশ্মি বা দুইটা রেখা পরস্পরকে ছেদ করে তখন আমার জ্যামিতিক কোণ তৈরি হয়। কিন্তু ত্রিকোণমিতিক কোণ তৈরি হয় হচ্ছে ওই যে যেটা বললাম, যে একটা আমার স্থির অক্ষ থাকবে ও এক্স, এবং আরেকটা থাকবে ঘূর্ণায়মান, অক্ষ বলছি, স্থির রশ্মি থাকবে, এবং আরেকটা থাকবে হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি। যেই রশ্মিটা আমার ও এক্স এর সাপেক্ষে ফ্রিলি ঘড়ির কাঁটার বিপরীতে অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে। এবং আমরা এটা জানি, এই ঘূর্ণায়মান রশ্মিটা সে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করে। তো ত্রিকোণমিতিক কোণ, জ্যামিতিক কোণ, এদের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পারছি কিনা? ওকে? কি কি? একটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক, আরেকটা হচ্ছে সীমা আছে কি নাই, আর আরেকটা হচ্ছে তোমার দুইটা রশ্মি বা রেখা ছেদ, আরেকটা কি ওই যে স্থির রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান রশ্মি। আচ্ছা, এখন তো আমার আচ্ছা, এরপরে একজন বলল যে জ্যামিতিক কোণগুলো আমরা ডিগ্রিতে প্রকাশ করি, আর ত্রিকোণমিতিক কোণ রেডিয়ানে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে? যে কোনো কোণ তুমি ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান তিনটাতেই প্রকাশ করতে পারবা। ওকে? তো আমরা এখানে একটা নতুন জিনিস বললাম, গ্রেডিয়ান। তো এটা নিয়ে একটু কথা বলবো। তো আমাদের কি আছে? কোণ প্রকাশের পদ্ধতি। ওকে? এটা কিন্তু এরকম কিছু না যে ত্রিকোণমিতিক কোণ হইতে হবে, এটা হচ্ছে কোণ প্রকাশের পদ্ধতি। মানে একটা কোণ হইলেই হইলো। ঠিক আছে? কোণ প্রকাশের পদ্ধতি। তো এখন কোণ প্রকাশের পদ্ধতি হচ্ছে তোমার তিন ধরনের হয়। তিন ধরনের। কি কি? একটা হচ্ছে তোমার ষাটমূলক,
2 নাম্বার হচ্ছে শতমূলক, আর হচ্ছে 3 নাম্বার হলো বৃত্তীয়। যেখানে ষাটমূলক সেখানে আমরা কোণের একক হিসেবে ইউজ করি কি? ডিগ্রি। যেটা বৃত্তীয় সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে রেডিয়ান, আর যেটা শতমূলক সেটার জন্য ইউজ করি হচ্ছে কি? গ্রেডিয়ান। ওকে, তো তিনটারই আমি একটু সংক্ষেপে পরিচয় দিই, ঠিক আছে? মানে খুব ডিটেলসে যাব না, ডিটেলস তোমরা বইতেই পাবা। তো ডিগ্রি, আমার ডিগ্রির ক্ষেত্রে কি আমরা কি বলছি, যে আমার যে এক সমকোণ আছে এটি কি এক সমকোণ, অর্থাৎ আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এক্সিস আর ওয়াই এক্সিস তারা কি করে পরস্পরকে এক সমকোণে বা যে কোণ তৈরি করে আর কি নিজেদের মধ্যে, সেটাকে আমরা এক সমকোণ ধরি। এই এক সমকোণকে যদি আমি সমান 90 ভাগে ভাগ করি, সমান কয় ভাগে? সমান 90 ভাগে ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এক একটা করে ডিগ্রি পাবো। ওকে, যেগুলো হচ্ছে আমার ষাটমূলক পদ্ধতির আমার ভিত্তি বলতে পারো, ডিগ্রি। ওকে, আচ্ছা এখন শতমূলকের ব্যাপারটা কি? শতমূলকের ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এখানে এক সমকোণ দেখতেছি না, তাই তো? এখানে কি আছে? এক সমকোণ। যদি আমি ডিগ্রি হিসেব করি 90 ডিগ্রি, এই এক সমকোণকে যদি তুমি সমান 100 ভাগে ভাগ করো, কি বলতেছি? সমান 100 ভাগে ভাগ করলে আমার প্রতিটা ভাগ কি হবে? তোমার গ্রেডিয়ান হবে। কি বুঝতে পারতেছি সবাই? আমার এক সমকোণ ষাটমূলকের ক্ষেত্রে ভাগ করছি কি সমান 90 ভাগে, কিন্তু ইওর ক্ষেত্রে ভাগ করছি, গ্রেডিয়ানের ক্ষেত্রে ভাগ করছি সমান 100 ভাগে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে তোমার ওই যে আমাদের ডিগ্রি আর সেলসিয়াসের মতো অনেকটা, ঠিক আছে? যেমন আমরা যদি বলি অবশ্যই আরো বেশি পেঁচায় যাবে এই উদাহরণটা, তাও একটু বলি। যদি আমি বলি যে তোর ধরো পানি যে তাপমাত্রায় হচ্ছে কি বরফ হয়, আর যে তাপমাত্রায় তোমার হচ্ছে ফুটে, তাই তো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিগ্রিতে ভাগ করলে এটা হয় হচ্ছে 100 ভাগ, যদি আমি ফারেনহাইটে ভাগ করি তাহলে কি আসে? 180 ভাগ। ওরকম আর কি ব্যাপারটা। ফারেনহাইট হলে ভাগগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়। এখন গ্রেডিয়েন্টটা কোথায় ইউজ করা হয়? গ্রেডিয়েন্টটা ইউজ করা হয় আর্মিতে বা যুদ্ধক্ষেত্রে। কেউ বলতে পারবা কেন যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়? আমার ডিগ্রি কি দোষ করছে, বা রেডিয়ান কি দোষ করছে? সমস্যা কি আমার? হইলো আম, অনেকটা কাছাকাছি গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি একটা জিনিস চিন্তা করো, একটা মানে একই পরিমাণ কেক, একটা কেক ধরো চিন্তা করতেছো, এই কেকটাকে একজন ভাগ করলো 90 ভাগে, আরেকজন ভাগ করছে 100 ভাগে, কার ভাগটা অনেক বেশি ক্ষুদ্র হবে বা সূক্ষ্ম হবে? যে 100 ভাগে ভাগ করছে। এখন তুমি যদি যুদ্ধক্ষেত্রের কথা চিন্তা করো, ওইখানে কিন্তু আমরা খাতাতে নেই, আমরা কি আছে একটা ফিল্ডে আছি। তো যখন ফিল্ডে আছি তখন আমার অ্যাঙ্গেল গুলো যত সূক্ষ্ম হবে, অর্থাৎ ডিগ্রি থেকেও যদি ছোট হিসেবে আনা যায়, তখন কি আমি ধরো এনিমির পজিশনটা মানে চিহ্নিত করতে পারবো বেশি সহজে, তাই তো? যদি আমি 90 ভাগে থাকি তখন কি হচ্ছে, তখন কিন্তু আমি এতটা সূক্ষ্মভাবে যাবে না যতটা গ্রেডিয়েন্টে যাবে। যদি এখন তুমি বলো ভাই তাহলে তো আমি যদি এটাকে 150 ভাগে ভাগ করতাম তাহলে তো আরো বেশি সূক্ষ্ম হইতো। হ্যাঁ, তখন তুমি অন্য কোনো একটা আহ কোন প্রকাশের পদ্ধতি হয়ে যাবে, যেটা ধরো হচ্ছে যদি আরো এফেক্টিভ হয় তাহলে আরো ভালো। বুঝতে পারতেছি? তো যত ক্ষুদ্র ভাগ হবে তত আমার কি হচ্ছে, আমি এনিমির পজিশনটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। এই জন্য গ্রেডিয়ানটা তোমার হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তুমি বল তাইলে আমার রেডিয়ানটা কি দোষ করছে? তো একটা জিনিস চিন্তা করো, আমার রেডিয়ানের পরিচয় কি? রেডিয়ানের পরিচয় হচ্ছে আমার এটা যদি একটা বৃত্ত হয়, এটা কি আমার বৃত্ত, এবং এটা যদি হয় বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি 1 রেডিয়ান। তো চিন্তা করো এইটা যদি তুমি যুদ্ধক্ষেত্রে রাখো, তাহলে কিন্তু জীবনেও তুমি এনিমি কি তুমি নিজের পরিচয় ঠিক মতো বলতে পারবে না যে আমি এই জায়গায় আছি। বুঝতে পারতেছি? তো এজন্য কিন্তু রেডিয়ান আরো যাবে না, মানে যুদ্ধক্ষেত্রে তুমি রেডিয়ান ইউজ করবাই না, এটা তো প্রশ্নই আসে না, তাই মরে যাবা। ওকে, তো এর মানে আমাদের গ্রেডিয়েন্টটা কেন যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়েছে আমরা বুঝতে পারছি, এবং গ্রেডিয়েন্টটা তোমার কি জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারছি। তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে, যেমন আমরা কি বলতে পারি যে 90 ডিগ্রি, সরি 9 হয়ে গেছে, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 সমকোণ। সো আমরা বলতে পারি হচ্ছে সেম ভাবে 100 গ্রেডিয়ান, এই যে যেমন ডিগ্রিকে জাস্ট উপরে একটা গোল সাইন দিয়ে প্রকাশ করা হয়, তেমনি গ্রেডিয়ানকে হচ্ছে উপরে জি দিয়ে, আবার অনেকে এভাবেও লেখে 100 গ্রেডিয়ান।
ওকে, মানে পাশে তোমার পুরাটা গ্রেডিয়েন্টটা লেখে নেয় আর কি, অনেকবার শুধু গ্র্যাড লেখে, GRAD, এটাও লিখতে পারো। তো 100 গ্রেডিয়েন্টটা তখন কি হবে, সেটাও সেম ভাবে এক সমকোণের সমান হবে। জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? তো মাঝে মাঝে হচ্ছে এই তিনটার মধ্যে পারস্পরিক রূপান্তরের কিছু ব্যাপার স্যাপার চাইতে পারে। ওকে, তো যদি কখনো তিনটার মধ্যে চাই, আমরা একটা নর্মাল সম্পর্ক মাথায় রাখবো। তিনটার মধ্যে সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে D/180 ইজ ইকুয়াল টু G/200 ইজ ইকুয়াল টু R/পাই। তো সম্পর্কটা কিভাবে মনে রাখবা, তুমি একটা জিনিস চিন্তা করো, আমার যদি আমি অক্ষ ব্যবস্থাগুলো আঁকি, তাহলে আমার এখান থেকে এখান পর্যন্ত তো 180 ডিগ্রি, তাই তো? এখন এটাকে যদি আমি সেম ভাবে গ্রেডিয়ানে ভাগ করি, এতটুকু যদি আমার 100 ভাগে ভাগ হয়, বাকি 1/4 কি হবে, আরো 100 ভাগে, মানে 200 ভাগ হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত 200 গ্রেডিয়ান। বুঝতে পারতেছি কিনা? আবার যদি আমি ইয়েতে রেডিয়ানে চলে যাই, আমরা কি বলতে পারি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এভাবে আমরা চাইলে এই তিনটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সুবিধা কি, ধরো আমি তোমাকে বললাম যে π/15 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত গ্রেডিয়ান। ওকে, তাহলে আমি কি করব, আর এর জায়গায় π/15 বসাবো, এবং যে তোমার গ্রেডিয়ান চাইছে আমি এই দুইটা সম্পর্ককে ইউজ করব। তো এই হয়ে গেল G/200 ইজ ইকুয়াল টু, আর এর জায়গায় কি বসবে, π/15 ডিভাইডেড বাই পাই, পাই পাই কাটা গেল, তাইলে আমার জি আসে হচ্ছে 200/15 এত গ্রেড, যা আসে সেটা অ্যান্সার। বুঝতে পারছি কিনা, বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আর আশা করি বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ান, রেডিয়ান নিয়ে খুব একটা জিজ্ঞাসা নেই, কারণ এটা তোমাদের জন্য নতুন না, 9-10 আমরা দেখে আসি। তাও যদি বলো যে না ভাই, রেডিয়ানটা আমার তাও জিজ্ঞাসা আছে বা বুঝতে অসুবিধা হয়, তাও আমি বলবো, বা এটা নিয়ে আরো ডিটেলসে কথাবার্তা বলবো। কারো কোনো জিজ্ঞাসা আছে বা সমস্যা আছে কিনা? বুঝা গেছে? ওকে, তো এই পর্যন্ত গেল কি আমাদের নর্মাল কথাবার্তা। তারপর আমরা চলে আসি হচ্ছে দুইটা প্রুফ। কারণ ধরো তুমি খুব কষ্ট মষ্ট করে অনেক কিছু করে গেলা, কিন্তু আইসা পড়লো হচ্ছে খুবই সোজা দুইটা প্রুফ। এই দুইটা প্রুফ হচ্ছে তোমরা একটু তোমাদের কোনো একটা খাতা বা নোট খাতায় লিখে রাখবা, বা মানে এসডব্লিউ করবা আর কি। সেটা হচ্ছে, একটা প্রুফ হচ্ছে রেডিয়ান কোণ ধ্রুবকোণ। কি মনে পড়ে এই প্রুফটার কথা? এটা কিন্তু পড়ার কথা না, এটা নিয়ে ইম্পর্টেন্ট একটা প্রুফ, রেডিয়ান কোণ ধ্রুবকোণ। আর হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রুফ। আর সেকেন্ড প্রুফটা হচ্ছে, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং থিটা রেডিয়ান কোণ যদি বৃত্তচাপ তৈরি করে এস পরিমাণ, তাহলে আমরা কি বলতে পারি, এস ইজ ইকুয়াল টু আর থিটা আসে। এইটার যে প্রুফটা, এই দুইটা প্রুফ কিন্তু খুবই প্রয়োজন বা খুবই ইম্পর্টেন্ট। যেমন 9-10ও ইম্পর্টেন্ট ছিল, সেম ভাবে ইন্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই দুইটা প্রুফ একটু মনে রাখতে হবে, এবং এটা তোমাদের এসডব্লিউ দাম একটু করে আমাকে জানাবা। তুমি চাইলে ইন্টারের বইও খুলতে পারো, একই রকম, মানে কথাবার্তার খুব একটা হেরফের নেই। চাইলে তুমি 9-10-এর বই খুলে, মানে তোমার যে এসএসসির বই সেটা খুলে তুমি ওইখান থেকেও প্রুফগুলো তুলে রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা বা যেটা তোমার জন্য সুবিধা হয়। ঠিক আছে? তো এই দুইটার মধ্যে প্রুফের মধ্যে কোনো প্রুফ 9-10-এ ঠিক মতো বুঝো নাই, এরকম কি আছে যে এটা ঠিক মতো বুঝো নাই, বা এখন একটু বুঝলে ভালো হবে, এরকম কিছু? রেডিয়ান কোণ ধ্রুবকোণ এটা, আচ্ছা ঝামেলার তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা মুখস্থ করবো না, আমরা একটু বোঝার ট্রাই করি। তো বোঝার জন্য আমি এখানে জাস্ট ছোট্ট একটা সম্পর্ক তোমাকে একটু বুঝাই। দেখো, আমার যদি এটা একটা বৃত্ত হয়, ঠিক আছে, সমব্যাসার্ধের বৃত্ত, সমব্যাসার্ধ মানে কি, মানে সব জায়গায় ব্যাসার্ধ সমান। আচ্ছা, তো এই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর হচ্ছে, ওকে। তো তুমি চিন্তা করো, আমি ধরো একটা কোণ আঁকলাম θ1 পরিমাণ, ওকে, এবং সেই θ1 কোণটা কি করলো, একটা বৃত্তচাপ ক্রিয়েট করলো S1 পরিমাণ। এখন সেম ভাবে এই রেখার সাথে আমি কোণটাকে ধরো আরো বাড়ায়া দিলাম, কত কোণ করলাম, এখন ধরো θ2। তাহলে বৃত্তচাপটা কি বাড়ছে না কমছে? হুম, বৃত্তচাপটা কি হয়েছে, বেড়ে গেছে। ওকে, তো আমি সেই ক্ষেত্রে কি বলতে পারি, আবার ধরো আমি কোণটাকে কমায়া দিলাম, ধরো ছোট্ট একটা কোণ দিলাম θ3, তাহলে বৃত্তচাপ যেটা হয়েছে সেটা কি কমে যাবে না আরো, S3? তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বৃত্তচাপগুলা তারা কি কেন্দ্রে সৃষ্ট কোণের সমানুপাতিক।
বৃত্তচাপগুলো কি হবে? কেন্দ্রে সৃষ্ট কোণের সমানুপাতিক। ওকে, আচ্ছা, আর এখন তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে যে S1টা কি হচ্ছে? θ1 এর সমানুপাতিক, S2টা কি হচ্ছে? θ2 এর সমানুপাতিক, তাই তো? তো এখান থেকে আমরা কিন্তু আরেকটা কথা বলতে পারি, যখনই তোমার ওই যে সমানুপাতিকের ব্যাপারটা আসে, তখন যদি দুইটা সমানুপাত পাও তুমি একই কেস থেকে বা একই ক্ষেত্র থেকে, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এগুলো রেশিও প্রকাশ করতে পারি যে S1/S2 ইজ ইকুয়াল টু হচ্ছে θ1/θ2, তাই তো? এটাতে কোনো সমস্যা আছে যে আমরা যে রেশিও থেকে যে অনুপাত করি? আশা করি প্রবলেম নেই, আমরা সেটা অনুপাত করতে পারি। কিভাবে করতে পারি? আমরা কি জানি যে সমানুপাত যেখানে থাকে সেখানে চাইলে আমরা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি না? ধরো আমরা কি বলতে পারি? S1 ইজ ইকুয়াল টু k ইন্টু θ1, সমানুপাতিক ধ্রুবক হচ্ছে k। S2 ইজ ইকুয়াল টু k ইন্টু θ2। কে কি এখানে সমানুপাতিক ধ্রুবক, অবশ্যই যেহেতু একই ক্ষেত্রে আছে তাই সমানুপাতিক ধ্রুবকটা সমান। তারপর কি করলাম? আমি এটার সাথে এটার অনুপাত করলাম, কে কে কাটা গেল, S1/S2 ইজ ইকুয়াল টু θ1/θ2। তো এই জিনিসটা যদি বুঝে থাকি, তাইলে রেডিয়ান কোণ ধ্রুবকোণ এটা বোঝা কোনো ব্যাপারই না। তো ধরো আমরা এরপর আমাদের প্রুফের জন্য চিত্রটা আঁকি। তো আমাদের প্রুফের জন্য আমরা কি করব? আমাদের দরকার কি? যে রেডিয়ান কোণটা ধ্রুবকোণ সেটা প্রকাশ করা। তাহলে আমাকে কি করতে হবে? একটা রেডিয়ান কোণ তো মাস্ট রাখতে হবে। তাহলে রেডিয়ান মানে কি? রেডিয়ান মানে হচ্ছে আমার ব্যাসার্ধের সমান চাপ। মানে এখানে চাপটা কি? ব্যাসার্ধের সমান। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে কি? 1 রেডিয়ান। ওকে, আর আরেকটা কাজ করব আমি হচ্ছে, ধরো এটা আমার ওএ ব্যাসার্ধের বৃত্ত, এটা ধরো ওবি, আর আমি কি করলাম? ও এর উপর একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে ওসি। ও এর উপর কি টানলাম? একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে ওসি। ওকে, ও এর উপর লম্ব টানলাম, ওসি হচ্ছে ও এর উপর লম্ব, তাই তো? আচ্ছা দেখো, যদি এটা লম্ব হয় তার মানে কি? অ্যাঙ্গেল যে আমার এওসি সেটা কি হবে? 90 ডিগ্রি। যেহেতু আমরা এখানে কোনো ধরনের ডিগ্রি বা রেডিয়ান ইউজ করতে পারতেছি না, কারণ কি? আমার এখন রেডিয়ান নিয়ে কথা বলতে হবে। আবার যদি রেডিয়ান ইউজ করি তাহলে আমি রেডিয়ানকে রেডিয়ানের মাধ্যমে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ আমাকে রেডিয়ানকে প্রকাশ করতে হবে যে এটা ধ্রুবকোণ। তাহলে আমি কি বলবো? এটাকে বলবো যে এক সমকোণ। বুঝতে পারতেছি? মানে হচ্ছে আমি কোনোভাবে রেডিয়ান, ডিগ্রি, রেডিয়ান এই তিনটার কোনোটাতেই যাব না। কেন যাব না? এটাও আশা করি বুঝতে পারছি, কারণ কি? আমাকে এরকম একটা জিনিস ইউজ করতে হবে যেটা তিনটার সাথেই রিলেটেড। ওকে, তো আমি সমকোণটাকে ইউজ করলাম, যে এওসি এটা হচ্ছে কি? জাস্ট আমার এক সমকোণ। আচ্ছা, ভালো কথা। এখন একটা জিনিস বুঝো, আমার পুরা বৃত্তের আমি যদি পরিধির কথা বলি, পুরা বৃত্তের পরিধি আমরা কি জানি? 2πr। বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr, যদি ব্যাসার্ধ আর হয়। এখন আমি যদি জাস্ট এসি এর কথা বলি, এই যে এটা এসি, এসি যে বৃত্তচাপটা, সেটা কি পুরাটা বৃত্তের 1/4 না? দেখো এটাকে কাটো, এটা কেককে কাটার চিন্তা ভাবনা করো যে আমি এটাকে কাটবো, তাইলে কি এই সাইডে একটা 1/4, এখানে 1/4, এখানে যদি 1/4 চলে যায়, মানে কি 3/4 এই সাইড গুলোতে চলে গেছে, বাকি কি থাকে? 1/4। তাইলে আমার এসি যে চাপটা বা এসি বৃত্তচাপ, শুধু চাপ লিখলাম, সেটা কি হবে? 2πr ডিভাইডেড বাই 4, মানে πr/2। এতটুকু কোনো জিজ্ঞাসা আছে কিনা? যদি এতটুকু কোনো জিজ্ঞাসা না থাকে, তাহলে আমরা কি করব? ওই জিনিসটা ইউজ করব, যে আমার যে বৃত্তচাপের অনুপাত সেটা কি হবে? তারা যে পরিমাণ অ্যাঙ্গেল দখল করে রাখছে সেটার অনুপাতের সমান, তাই তো? বা যে অ্যাঙ্গেলের কারণে বৃত্তচাপ দুইটা তৈরি তাদের রেশিও বা অনুপাতের সমান। কি হবে? θ1/θ2 এর সমান। ওকে, তাহলে আমি S1 দ্বারা ধরো প্রকাশ করতেছি ছোট কোণটা, ছোট কোণ, আর হচ্ছে ছোট কোণের জন্য যে বৃত্তচাপটা তৈরি হয়েছে সেটা। তাহলে আমি S1 দিয়ে এবি চাপ প্রকাশ করলাম, আর S2 দিয়ে ধরো এসি চাপ প্রকাশ করলাম। ঠিক আছে? আচ্ছা, যেটা এবি চাপ, এবি চাপের জন্য কেন্দ্রে সৃষ্ট কোণ কত? 1 রেডিয়ান। আর হচ্ছে এসি চাপ, ওর জন্য কেন্দ্রে সৃষ্ট কোণ কত? এক সমকোণ। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। দেন আমার হচ্ছে এবি চাপ, এবি চাপের দৈর্ঘ্য কত পেয়েছিলাম? আচ্ছা হ্যাঁ, এবি চাপের দৈর্ঘ্য যেহেতু আমার এখানে আমি ব্যাসার্ধের সমান চাপ কাটছি, তাহলে আমি কি বলতে পারি? যে এবি চাপের দৈর্ঘ্যটা ব্যাসার্ধ মানে আর এরই সমান। আর এসি চাপের দৈর্ঘ্যটা কি? এই যে দেখো, এটা কিন্তু আমরা এই যে এই জায়গাটায় পাইছি, সেটা কি? πr/2। উপরে হচ্ছে 1 রেডিয়ান, নিচে হচ্ছে 1 সমকোণ। এখান থেকে আর আর ক্যান্সেল গেল, তাহলে 1 রেডিয়ানটা কি আসে? 1 রেডিয়ানটা আসে হচ্ছে আমার 2/π ইন্টু 1 সমকোণ।
এখন দেখো আমার 2 তো একটা কনস্ট্যান্ট, পাই হচ্ছে 3.1416, এটাও একটা কনস্ট্যান্ট, এবং সমকোণ যেটাকে আমরা কি বলতে পারি যে এরকম একটা ক্ষেত্র বা এরকম একটা কোণ যেটা কি এক্স আর ওয়াই এক্সিস এর লম্বালম্বি ভাবে ছেদ করার ফলে উৎপন্ন হয়, ঠিক আছে, বা যে কোনো দুইটা সরলরেখা লম্বালম্বি ভাবে ছেদ করার ফলে উৎপন্ন হয়, মানে কি এই অ্যাঙ্গেলটাও আমার একটা ফিক্সড অ্যাঙ্গেল, বুঝতে পারতেছি? তাহলে কি এটাও আমার একটা কনস্ট্যান্ট। তো অর্থাৎ আমার যে রেডিয়ানটা বা রেডিয়ান কোণটা সেটা কি করতেছে না, কোনো ধরনের বৃত্তের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে না। আমরা কিন্তু সংজ্ঞাতে কি বলছি যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তারপরে দেখো এটা কিন্তু ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে না। অর্থাৎ আমার বৃত্তের ক্ষেত্রে বৃত্ত যত বড় হোক আর বৃত্ত যত ছোটই হোক না কেন, আমার রেডিয়ান কোণটা একটা ফিক্সড অ্যাঙ্গেল, অর্থাৎ এটা কি হচ্ছে না কোনো ধরনের বা কোনো চলকের উপর ডিপেন্ড করতেছে না। তো বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? এগুলো আমিও অনেক আগে পড়ছি, অনেক কিছু একটু ইও টাইপ আর কি, তো তাও বুঝতে পারছি কিনা। ঠিক আছে, তো যদি বুঝে থাকতে পারি তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এরপরে তো মেইনলি যদিও এই দুইটা প্রুফ বেশি ইম্পর্টেন্ট, আরেকটা প্রুফ আছে সেটা এতটা না কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, ওইটা কি? ওইটা হচ্ছে বৃত্তগলার ক্ষেত্রফল। তো বৃত্তগলার ক্ষেত্রফলেও সেম ব্যাপার, একটা জিনিস বুঝো, আমার এখানে আমাকে সেম একটা অনুপাত ইউজ করতে হবে বা রেশিও ইউজ করতে হবে। তো একটা জিনিস চিন্তা করো, আমার ধরো ব্যাসার্ধ সেম, আর আমি একটা অ্যাঙ্গেল কাটলাম থিটা 1। এই থিটা 1 অ্যাঙ্গেলটা যদি তোমার ছোট হয় তাহলে সে কি এরিয়াটাও ছোট কাটবে না? যদি অ্যাঙ্গেলও তোমার বড় হয় পুরাটা আর কি, তাহলে কি এরিয়াটাও সে কি করবে, বড় কাটবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে আমার বৃত্তগলার যে এরিয়াটা সেটা সরাসরি ভাবে কিসের উপর নির্ভর করতেছে, তোমার ওর হচ্ছে কেন্দ্রে যে কোণ তৈরি করতেছে তার উপর। বুঝতে পারতেছি? কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতেছে বা বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতেছে তার উপর ডিপেন্ড করতেছে। এখন তো উপপাদ্যটা হচ্ছে, তাহলে আমরা দুইটা উপপাদ্য দেখলাম, উপপাদ্য 1 আর উপপাদ্য 2। উপপাদ্য 3 বলতে পারো, সেটা হচ্ছে যে আর ব্যাসার্ধের কোন বৃত্তে কোন চাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে চাপ সংশ্লিষ্ট বৃত্তগলার ক্ষেত্রফল, চাপ সংশ্লিষ্ট বৃত্তগলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা। অর্থাৎ যদি আমি অ্যাঙ্গেল থিটা তৈরি করি কোনো একটা বা বৃত্তগলা যদি, বা বলতে পারো যে একটা বৃত্তচাপ আছে, ঠিক আছে, ওই বৃত্তচাপটা কেন্দ্রে হচ্ছে তোমার থিটা পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করতেছে, এবং সেটা যদি তোমার একটা এরিয়া কভার করে, সেই এরিয়ার ক্ষেত্রফলটা কি হবে, হাফ আর স্কোয়ার থিটা। প্রশ্নটা বুঝতে পারছি, উপপাদ্যটা বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকি তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে এটার প্রুফটা একটু দেখি। হ্যাঁ বলো। রেডিয়ান, ঠিক আছে। তো হ্যাঁ, আর হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন করছো। তোমার হচ্ছে যদি ডিগ্রিতে থাকেও, যদি এই সূত্র অ্যাপ্লাই করতে চাও তাই দেখি তোমাকে ওকে কিসে নিয়ে নিতে হবে, রেডিয়ানে নিয়ে নিতে হবে যদি ডিগ্রিতে দেয়া থাকে। ওকে, আর সাধারণত আমরা হায়ার ম্যাথ আসলে রেডিয়ানেই করি। ওকে, আচ্ছা, তো কইছিলাম আমরা আমরা হচ্ছে হ্যাঁ এটার প্রুফে ছিলাম, তাহলে এখানেও আমরা সেম ভাবে আগেরটার মতোই কাজ করব। ঠিক আছে, আগেরটাতে আমরা কি করছিলাম, যে আগেরটাতে যদি আমরা 1 রেডিয়ান কোণ আসছে, এখানে আমরা 1 রেডিয়ান আঁকবো না, এখানে আমরা থিটা রেডিয়ান মানে র্যান্ডম কোণ একটা কোণ নিচ্ছি, ঠিক আছে। তো ধরি হচ্ছে আমরা র্যান্ডম কোণ একটা কোণ হচ্ছে এটা থিটা রেডিয়ান, এবং ব্যাসার্ধটা হচ্ছে আমার আর, এবং এটা যদি আমার ও এ হয়, এটা যদি হয় ও বি, আমি ও এর উপর একটা লম্ব টানলাম যেটা হচ্ছে কি ও সি। ঠিক আছে, ও এর উপর একটা লম্ব টানলাম যেটা কি ও সি, তাহলে আমি কি বলতে পারি এখন, অ্যাঙ্গেল এওসি। এখন দেখো, এখন কিন্তু আমাকে এটা প্রুফ করতে বলে নাই যে এটা রেডিয়ান তোমার এক সমকোণ, সরি, রেডিয়ান ধ্রুবকোণ কিনা বা এরকম ধরনের কোনো কিছু বলে নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে এওসি এর পরিচয় চাইলে 90 ডিগ্রি ইউজ করতে পারি, অথবা কি আমি চাইলে রেডিয়ানে ইউজ করতে পারি। কিন্তু দেখো আমার প্রশ্নের মধ্যে কি সেই হিসাব দেয়া আছে, বা
প্রশ্ন যেটা বা উপপাদ্য যেটা সেখানে কিন্তু ডিগ্রি মানে থিটা রেডিয়ানে রাখতে বলছে। তাইলে এর মানে আমি কিন্তু 90 ডিগ্রি ইউজ করব না, এখন আমি ইউজ করব কি π/2 রেডিয়ান ইউজ করব। তাহলে এ ও সিটা কি হবে π/2 রেডিয়ান, এটা আমি ইউজ করব। আচ্ছা, তাহলে এরপর আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে যে বৃত্তকলার যে এরিয়াটা সেটা কি করবে আমার সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেই অ্যাঙ্গেলের, আচ্ছা থিটা সিটা নিচে দিলাম কেন, থিটা সিটা উপরে, থিটা রেডিয়ান। তো সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, সরি বৃত্তকলার ক্ষেত্রফলটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে তার সমানুপাতিক হবে, যেটা আমরা ব্যাখ্যাটাও দেখলাম যে কেন হবে। যত তোমার থিটা বড় হবে তত কি এরিয়া বড় হবে, থিটা ছোট হলে এরিয়াটা কি হবে ছোট হবে। তাইলে আমরা বলতে পারি কি, আমরা আচ্ছা যেটাই বলি না কেন আগে হচ্ছে এটার এরিয়াটা বের করি। তাহলে আলটিমেটলি ব্যাপারটা বুঝো, আমার এ ও সি যে, আমি যদি বৃত্তকলা এ ও সির কথা চিন্তা করি, বৃত্তকলা এ ও সি সেটা আমার কি হচ্ছে পুরাটা বৃত্তের 1/4, তাই তো। তাহলে আমি কি বলতে পারি, বৃত্তের 1/4 অংশ। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি πr² এবং তার 1/4 মানে কি হবে 1/4 ইন্টু πr²। এত বর্গ একক হবে কি আমার বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফলটা। আমাকে কার ক্ষেত্রফল বের করতে হবে, থিটা রেডিয়ানের জন্য বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল বের করতে হবে। এখন তাহলে আমি রেশিওতে চলে যাই, আমরা কি বলতে পারি যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি ডিভাইডেড বাই অ্যাঙ্গেল এ ও সি। এখন আমার তো লাগবে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, এটাকে আমি বামে রেখে দেই। তাহলে বৃত্তকলা এ ও বি ইকুয়ালস টু কি হবে অ্যাঙ্গেল এ ও বি। তো অ্যাঙ্গেল এ ও বিটা কি থিটা রেডিয়ান, অ্যাঙ্গেল এ ও সিটা কি পাই রেডিয়ান বাই 2 বা π/2 রেডিয়ান ইনটু বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। তো বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল মানে কি, মানে হচ্ছে πr²/4। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, একটু বুঝে বুঝে লেখা ট্রাই করো, ঠিক আছে। তাহলে দেখো আমার কি হচ্ছে, এই যে রেডিয়ান এককটা সেটা পরস্পরকে ক্যান্সেল করে ফেলতেছে। তাহলে রেডিয়ান একক ক্যান্সেল হয়ে গেল, পাই পাইকে ক্যান্সেল করতেছে, 2 উপরে উঠবে, উঠে নিচে নিচে ক্যান্সেল করবে, মানে থাকতেছে কি এ ও বি এর এরিয়াটা হাফ ইন্টু r² থিটা। ব্যাপারটা বুঝতে পারছি কিনা, এই বা এই জিনিসটাতে কোনো জিজ্ঞাসা আছে কিনা। কি করছি সেম ভাবে আগেটার মতো রেশিও ইউজ করছি, এখানে আমার রেশিও ইউজ মানে এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি যদি রেশিওটা ধরতে পারো তাইলেই হয়ে যাচ্ছে, সবগুলোর প্রুফ একই থাকছে, মুখস্থ করার কিছু নেই, বুঝা বুঝা করো তাইলেই হবে। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা, হ্যাঁ বলো। হ্যাঁ রেডিয়ান রেডিয়ান কাটা গেছে, মানে রেডিয়ান এককটা থাকতেছে না আর কি, কারণ আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, তোমার যে মিটার স্কয়ার, তাহলে দেখো এই যে আর আর মিটার স্কয়ার বা সেন্টিমিটার স্কয়ার যেটাই হোক, তো ধরো আর এর এককটা হচ্ছে তোমার সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার স্কয়ার আসছে, থিটার এককটা থাকতেছে না আর কি, বুঝতে পারতেছি ওইরকম হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ যেমন এই যে এসি কস্ট আর থিটার ব্যাপারেও ওখানেও কিন্তু এই যে এরকম রেডিয়ান রেডিয়ান কাটা যায়, এই জন্য আমার কি এস এর এককটা খালি মিটার বা সেন্টিমিটারই থাকে বা কিলোমিটারে থাকে, কোনো ধরনের কিন্তু রেডিয়ানটা আসে না এস এর এককে, ওইটা বলতেছি, বুঝাচ্ছে। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা, কি কারো কোনো জিজ্ঞাসা নাই আর। তো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তারপরে আমরা হচ্ছে আচ্ছা এটার যে 6.1টা এটা হচ্ছে আমাদের বুঝতেই পারতেছো হয়তো যে আমরা যেমন হায়ার ম্যাথে ত্রিকোণমিতিতে 8.1 করছিলাম, ওই যে এসি কস্ট আর থিটার ফর্মুলা ওগুলার মতো আর কি, বা এগুলো জিনিসপাতি আছে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস আসে, সেটা কি ওই যে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটা। ওকে, তো ঘন্টার ও মিনিটের কাটা ম্যাথগুলো আশা করি তোমরা 9 করছো বড় নিয়মে, এটা একটু ওইখান থেকে দেখে নিও। খুব একটা আসলে রিটেনে দিতে দেয় না এটা, তো যদি দেয় তাহলে ওইখান থেকে ওইভাবে করে ফেলবা, সাধারণত এমসিকিউতে দেয়, তো এমসিকিউর ক্ষেত্রে আমরা কিন্তু শর্টকাট ইউজ করতে পারি, ঠিক আছে শিখছিলামও, তা আবার একটু দেখি তাহলে এটা মনে পড়ে যাবে হয়তো। তো যেটা হচ্ছে যে যদি তোমার সময় হয় হচ্ছে এইচটা এম, এইচটা এম মানে কি, মানে হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে 2টা 30 মিনিট,
ঠিক আছে? বা আমরা কি বলি 2টা বেজে 30 মিনিট, তাই তো? মানে কি এইচটা এম, এখানে এইচ হচ্ছে আমার 2, এম হচ্ছে 30, বুঝতে পারছো? তাহলে যদি আমার সময় হয় এইচটা এম, তাহলে সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটার ফর্মুলা কি মনে আছে কারো? হুম, কি ফর্মুলাটা মনে রাখতে হবে তো, কাজে দিবে অনেক জায়গায়। 60h মাইনাস 11m তার মডুলাস, মডুলাস কেন? কারণ এটা প্লাস মাইনাস হতে পারে, মানে এটা এইচ আর এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, তো প্লাস মাইনাস হতে পারে, তো যেটাই হোক আমরা ধনাত্মক মানটা নিব খালি, ডিভাইডেড বাই 2, এবং টোটাল মডুলাস দিয়ে হচ্ছে ডিগ্রি, মানে এত ডিগ্রি হচ্ছে কি তাদের মধ্যবর্তী কোণ। এখন তোমাকে যদি রেডিয়ানে চায় তাহলে কি করবা? ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাও, আমরা তো জানি কিভাবে নিতে হয় ডিগ্রি থেকে রেডিয়ান, ওগুলো আমাদের জানা আছে। যেমন আমরা যদি এই উদাহরণটা দেখছিলাম সেটা দিয়ে যদি দেখি, যে ধরো আমি তোমাকে বললাম যে 2টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে আমি কি ইউজ করব? এটা হচ্ছে আমার এইচ, এটা হচ্ছে আমার এম, মানে ঘন্টার মানটা এইচ আর মিনিটের মানটা এম, তাহলে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। হ্যাঁ হ্যাঁ বলো। না, তোমাকে যদি 4 মার্কের একটা ম্যাথ দেয় তুমি এতটুকু লিখে দিলে হবে? তাই না? এটা করা যাবে না তখন। তখন হচ্ছে ওই যে যেভাবে করছো তুমি সেটা হ্যাঁ ইও করতে পারো। ধরো একটা অ্যান্সার বের করলা, এখন আশেপাশে ধরো ঘাড় ঘুরায় চেক করতে পারতেছো না আরেকজনের সাথে মিলায়া, তখন তুমি এই সূত্রের সাথে মিলায়া চেক করো, এটা করতে পারো, চেকিং এর জন্য ইউজ করতে পারো। বাট এই সূত্র দিয়ে করে আসলে হবে না, নিজেই বুঝতেছো 4 মার্কের একটা ম্যাথ কিভাবে তুমি এক লাইনে করে ফেললা, সমস্যা না? আচ্ছা, যেটা বলছিলাম 60 × এইচ, এইচ এর মান কত 2, মাইনাস 11 × এম ডিভাইডেড বাই 2 হোল মডুলাস এত ডিগ্রি, ঠিক আছে? তাহলে কত আসে এটা? 60 দুগুণে 120, আর কত আসে এটা? 3 ওকে 3, 3 ওকে 3, 330। তো যদি আমি কাটাকাটি করি আসে হচ্ছে 210, 210 কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 105, এটা আসে হচ্ছে 105 ডিগ্রি। দেখো তো 105 ডিগ্রি আসে কিনা, নট শিওর, আসা উচিত। কিলো আসে, হ্যাঁ। তাহলে আমার 105 ডিগ্রি আসতেছে, তাহলে আমার থিটা আসতেছে কত? 105 ডিগ্রি। ওকে, এরপর তুমি রেডিয়ানে নাও, যেভাবে আমরা ওই যে এই সম্পর্ক দিয়েছিলাম D/180, তারপর হচ্ছে ওইভাবে করে ডিগ্রিতে রেডিয়ানে নিয়ে নাও। ওকে, তো যেটা বললাম যে এইভাবে আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, এখানে আবার কাহিনী আছে, মাঝে মাঝে আমার এক্সাক্ট উদাহরণ মনে পড়তেছে না, মাঝে মাঝে কি হয় এই থিটার মানটা, এটা আমি আগেও বুঝতাম, থিটার মানটা তোমার কি আসা উচিত? 180 ছোট আসা উচিত, বুঝতে পারতেছি? মানে ধরো ওই পেজে যাই, তো মাঝে মাঝে কি হয় ধরো ঘড়ির ঘন্টার কাঁটা এদিকে আছে, মিনিটের কাঁটা আছে এদিকে, ঠিক আছে? তো ঘন্টার কাঁটা এদিকে আছে, ঘন্টার কাঁটা ছোট হয় মিনিটের কাঁটা বড় হয়, তাহলে এরকম আছে। ওকে, তাহলে থিটাটা কি এতটুকু হওয়ার কথা না? মানে কি ছোট কোণটা, তাই তো? স্থূল কোণ হোক সূক্ষ্ম কোণ হোক ছোটটা হবে আর কি, বড়টা আমরা সাধারণত নেই না। কিন্তু মাঝে মাঝে এটা হচ্ছে সূত্রের ফল্ট বা সূত্রের ডিফল্ট বলতে পারো, কি হয় তোমার এই প্রবৃত্ত কোণটা মাঝে মাঝে নিয়ে নেয়। ওকে, তো থিটার মানটা কি হতে হবে? থিটার মানটা 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। ওকে, ছোট হতে হবে, ওই যে সূত্রের থিটাটা, কিন্তু সূত্রের থিটা ওই পেজে থিটা লিখছি, কিন্তু যদি থিটা কখনো 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, মানে কি এটা সূত্রের ডিফল্টে আসছে, তো এর মানে কি আসলে আমার যে প্রবৃত্ত কোণটা, আমার সূত্র হচ্ছে প্রবৃত্ত কোণটা বের করে দেখাচ্ছে, আমার কিন্তু প্রবৃত্ত কোণ কখনো অ্যান্সার হবে না, আমার অ্যান্সারটা কি হবে সবসময় সূক্ষ্ম বা স্থূল কোণটা, তাই তো? তাহলে থিটা যদি গ্রেটার দেন 180 ডিগ্রি হলে, তো সেই ক্ষেত্রে আমার কি জানি বলে অ্যান্সার হবে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে তুমি জাস্ট 360 থেকে ওই থিটার মানটাকে বিয়োগ করে দিবা। ওকে, ধরো তোমার কোনো কারণে থিটার মানটা 205 ডিগ্রি বা 210 ডিগ্রি আসলো, ওকে, প্রবৃদ্ধ এসে বসে, তাহলে কি করবা? 360 থেকে 210 বিয়োগ করে দাও, যেটা আসে সেটাই তোমার অ্যান্সার। 150 আসে আর কি, 150 অ্যান্সার। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি বুঝতে পারতেছি? ছি, আচ্ছা, কি আছে ক্লাসটা, কি মনে হইতেছে কি ফাও করতেছি, মানে সব তো পারি এরকম নাকি? আগের ক্লাসই, হ্যাঁ, এগুলো মোটামুটি একটু আগেরই, তাও একটু একটা একটু নতুন ম্যাথ দেখবো আমরা। এই ম্যাথটা হচ্ছে
এসিও আমাদের বইয়ের উদাহরণে, যদিও আমার বইয়ে, তোমাদের বইয়ে কোন জায়গায় আছে আমি বলতে পারতেছি না। তো ম্যাথটা একটু পড়ি, এটা একটু বুঝার মতো, বাট ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তো ম্যাথটা হচ্ছে, আমি একটু বইটা নিই, সরি। হ্যাঁ, ম্যাথটা হচ্ছে একটি ত্রিভুজের, একটু লেখো, একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগমনভুক্ত। সমান্তর প্রগমনভুক্ত মানে কি? মানে হচ্ছে সমান্তর ধারাভুক্ত, বুঝতে পারতেছি? মানে হচ্ছে মানে একটা নির্দিষ্ট সাধারণ অন্তর করে বাড়তেছে আর কি, ঠিক আছে? সমান্তর ধারা তো আমরা জানি, তো এটাকে বলে সমান্তর প্রগমন বা সমান্তর শ্রেণীভুক্ত, অনেকে এভাবেও বলে। এখন বলছে এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটিকে, মানে একটা বৃহত্তম কোণ আর একটা কি ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে, মানে বৃহত্তম কোণকে তুমি রেডিয়ানে নিবা আর ক্ষুদ্রতম কোণকে কিসে নিবা? ডিগ্রিতে নিবা। তো যদি নাও বা ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয়, এদের অনুপাত হয় π/90 ডিগ্রি। এখন তোমাকে বলছে কোণগুলিকে রেডিয়ানে প্রকাশ করো, কোণগুলিকে রেডিয়ানে প্রকাশ করো, এটা হচ্ছে তোমার টাস্ক আর কি, মানে তোমাকে কাজ বের করতে বলছে, আসলে কোণের মানগুলো বের করতে বলছে, মান বের করে তুমি রেডিয়ানে নাও, সেটা তোমাকে করতে হবে, এই কাজটা করতে বলছে। তো যদি আমরা প্রশ্ন বুঝে থাকি, বা আশা করি প্রশ্নটা বুঝতে পারছি, একটু বুঝিয়ে আবারও, যে আমার একটা সমকোণী ত্রিভুজ আছে, যে সমকোণী ত্রিভুজ, সরি সমকোণী বলতেছি, একটা ত্রিভুজ আছে যেখানে কোণগুলা কি সমান্তর প্রগমনভুক্ত, তাই তো? মানে একটা সমান্তর ধারার মতো করে বাড়তেছে, ওকে? আচ্ছা, এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটি যথাক্রমে, যদি আমি রেডিয়ান আর ডিগ্রিতে প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে এদের অনুপাত আসে হচ্ছে π/90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে কোণগুলোকে আমার এখন প্রতিটা কোণকে ইন্ডিভিজুয়ালি রেডিয়ানে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? হ্যাঁ, এটা একটা উদাহরণের অঙ্ক। আচ্ছা, তাহলে আমি কোনগুলোকে ধরবো আগে? এখানে ধরার উপর অনেক কিছু ফ্যাক্ট করতেছে, সরি। ধরি কোনগুলো, আমি কোনগুলো কি কি ধরবো? এখন কথা হচ্ছে, তুমি সেটা এভাবে ধরতে পারো যে একটা কোণ হচ্ছে এ, আরেকটা হচ্ছে a+d, আরেকটা হচ্ছে a+2d, তাই তো? তাই তো, কারণ কি সমান্তর ধারাভুক্ত বলছে, তো একটা এ হইলে পরেরটা a+d, তারপরটা কি a+2d। কিন্তু এভাবে ধরলে আমি কোনো সুবিধা করতে পারবো না, ঠিক আছে? বা একটু কমপ্লেক্স হয়ে যাবে কি ম্যাথটা, আমি ম্যাথটাকে আর একটু ইজি করতে যাচ্ছি। তো আমি কিভাবে করতে পারি ইজি? বুঝো, আমি কোনগুলোকে কিভাবে ধরবো? আমি যদি এভাবে ধরি যে একটা কোণ হচ্ছে আলফা মাইনাস বিটা, যেটা সবচেয়ে ছোট, এত রেডিয়ান, যেটা তার থেকে বড় সেটা হচ্ছে আলফা, এবং যেটা হচ্ছে ওর থেকে বড় সেটা হচ্ছে আলফা প্লাস বিটা তত রেডিয়ান। কি করছি এখানে? আমার কিন্তু সাধারণ অন্তরটা কত করে? বিটা করে। দেখো, আমি যদি ওর সাথে বিটা যোগ করি তাহলে আলফা পাবো, এর সাথে যদি আরো বিটা যোগ করি তাহলে আলফা প্লাস বিটা পাবো। মানে এখানে আমি কি করতেছি? সমান্তর ধারার মতো বিটা করে যোগ করতেছি। কেন করলাম এটা আমরা একটু পরে বুঝতেছি, আপাতত আজানটা দিয়ে নিই, ওকে? তো এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কি? একটু দেখতে থাকো, যদি জিজ্ঞাসা থাকে আমাকে এখনই করে ফেলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উল্টাচ্ছি। আচ্ছা, এটা রেডিয়ান লিখি নাই, রেডিয়ান হবে আর কি, তাহলে মানে ভুলে লিখি নি। আচ্ছা, ওই পেজে যাওয়ার সময় লিখবো না এটা। আচ্ছা, একটু তুলে নাও, আর এই পর্যন্ত যা যা পড়াইছি একটু দেখো, ঠিক আছে? আমি আসতেছি। দেখছো? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, মেসেজ বক্সের কি এটা বলো আগে।
ও আচ্ছা, আচ্ছা। মানে ওর মেসেজে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখি। এটা কি x 3x/2 2x ধরা যাবে কিনা? আচ্ছা না, এটা ধরা যাচ্ছে না কেন? কারণ তুমি কিন্তু যদি x 3x/2 আর 2x ধরো, তাহলে কিন্তু তুমি ওদের যে সাধারণ অন্তরটা তুমি কিন্তু একটা ধরে নিছো। কি ধরে নিছো? x এর সাথে হচ্ছে মনে হয় x/2 যোগ করলে তোমার 3x/2 হয়। আবার যদি তুমি আরো x/2 যোগ করো তাহলে 2x হচ্ছে। মানে কি তুমি কিন্তু এখানে ফিক্স ভাবে ধরে নিছো যে এটাই আমার সাধারণ অন্তর হবে। কিন্তু আমি কি জানি যে এটাই সাধারণ অন্তর হবে কিনা? বুঝতেছি? তো এটা কিন্তু করা যাবে না। আরেকটা হচ্ছে আহ আচ্ছা কোন টাইপ? আচ্ছা এই টাইপের কোন জায়গাটা? ওই যে যেটা ধরছি ওইটা? আচ্ছা হ্যাঁ, এটা বুঝাচ্ছি, সমস্যা নেই। ওকে। তাইলে যেটা বলতেছি একটু দেখো, কেন ধরছি এরকম এটা আমি একটু পরে বলতেছি, কিন্তু একটু বুঝো এটা। তো নরমালি আমরা যদি সমান্তর ধারার কথা বলি, আমরা কি করি যে a প্লাস ডি a প্লাস 2d এভাবে প্রকাশ করি, a প্লাস 3d 4d, তাই তো? কিন্তু এখানে আমরা এইভাবে না করবো না, না করে কি করলাম, আমরা হচ্ছে প্রথম পদটাকে তোমার হচ্ছে a মাইনাস ডি, তারপরেরটাকে a, তারপরেরটাকে a প্লাস ডি প্রকাশ করলাম। এটাও কিন্তু আমার সমান্তর ধারাভুক্ত হচ্ছে না? দেখো, আমি যদি ডি করে যোগ করি তাইলে তো আমি পরের পদগুলো পাচ্ছি। অথবা আমরা কি বলতে পারি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য কত, ডি করে, তাই তো? তাহলে এর মানে কি আমার এখানে আর বা সেম ভাবে এখানে আমার কি বিটার পার্থক্য আসছে, তাহলে আমি কি বলতে পারি এরা সমান্তর প্রগমনভুক্ত হচ্ছে। কিন্তু এরকম কেন ধরছি সেটা বলতেছি। সেটা হচ্ছে আচ্ছা এটা রেডিয়ান হবে, হ্যাঁ এটা রেডিয়ান। এখন এটা কেন ধরলাম, এই বা এই ধর বা এই রকম আমরা কখন ধরবো? এটা তখনই ধরতে পারবা যখন তুমি ধরো তিনটা পদ আছে সমান্তর প্রগমনভুক্ত, কি বললাম, তিনটা পদ আছে এবং তিনটা পদের সমষ্টি তোমার জানা আছে, তখন আমরা এরকম ভাবে ধরবো, এতে সুবিধা পাবো। কি বললাম, কখন ধরবো, কখন আমরা এটা ধরবো আর কখন আমরা এটা ধরবো, এই জিনিসটা বা এই যে এরকম a মাইনাস ডি কমা a প্লাস ডি কখন ধরবো, যখন তিনটা বা চারটা পদের সমষ্টি আমার জানা আছে, তখন আমরা এরকম মাইনাস প্লাস দিয়ে ধরবো। বুঝতে পারতেছি? আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? হুম, পাই রেডিয়ান। এখানে রেডিয়ানে থাকতে হবে কেন? কারণ কি, এই যে রেডিয়ান, তো তিন কোণের সমষ্টি হচ্ছে কি, পাই রেডিয়ান। ওকে, তাইলে দেখো আমার এখানে যদি সমষ্টি আসতেছে বা আমি সমষ্টি জানি, সো সেই ক্ষেত্রে আমি এই জন্য এই যে এ মাইনাস বি, এ এ প্লাস বি বা আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটাতে প্রকাশ করলাম। তাহলে আমি কি বলতে পারি, আলফা মাইনাস বিটা রেডিয়ান কমা আলফা রেডিয়ান কমা আলফা প্লাস বিটা রেডিয়ান ইজ ইকুয়াল টু হতো পাই রেডিয়ান। তো দেখো বাম পাশে, সরি কমা দিচ্ছি কেন, প্লাস হবে, দুঃখিত। তো আমরা বাম আর ডান পাশ থেকে কি রেডিয়ানটা ক্যান্সেল করে ফেলতে পারি। যদি ক্যান্সেল করে দেই তাহলে কি আসে, আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই। এখানে তাদের রিলেশন দেয়া, আম, বুঝলাম না কি রিলেশন। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রশ্ন দেখো শুরুতেই বলা আছে ত্রিভুজের কথাটা বলা আছে, ত্রিভুজের তিনটা কোণ সমান্তর প্রগমনে আছে, ঠিক আছে? এটা বলাই আছে শুরুতে, প্রশ্নতেই দেখো। তো ওই জন্য আমরা এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টিটা ইউজ করছি। তাহলে দেখো আমরা কেন ওই যে মাইনাস বিটা প্লাস বিটা নিলাম, দেখো কাটাকাটি চলে গেছে, বুঝতে পারতেছি। ফলে দেখো আমি শুধু একটা আলফার মানটা ইজিলি পেয়ে গেছি। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? ওকে, তুমি যদি এরকম না ধরে এইভাবে ধরতা তাইলে কিন্তু ডিরেক্টলি আলফার মানটা পাইতে পারতা না। কি বুঝতেছি সবাই? আমি ওইভাবে ধরলে কিন্তু ডিরেক্টলি আলফার মানটা পেতাম না, তখন কিন্তু কি করতে হতো আমাকে, আরো একটু কষ্ট করতে হতো। তো আমরা কষ্টটাকে অ্যাভয়েড করার জন্য এরকম ভাবে একটু জাস্ট কি করলাম, একটা টেকনিক অ্যাপ্লাই করলাম। বুঝতে পারছি? ওকে, এখন আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে মানে একটা শর্ত ইউজ করে আমরা কি পেলাম, আলফার মানটা পেলাম, কিন্তু আলফা দিয়ে তো হবে না, আমাকে বিটাও লাগবে। তাহলে আমাদের আরেকটা শর্ত কি আছে, আরেকটা শর্ত বলছে যে বৃহত্তম কোণকে যখন আমি রেডিয়ানে রাখছি আর ক্ষুদ্রতম কোণকে যখন আমি কিসে রাখছি, ডিগ্রিতে রাখছি, এবং তাদের যখন অনুপাত করছি অনুপাত পাইছে কি, পাই/90। অনেক বড় একটা কথা, এটাকে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল আকারে প্রকাশ করব। আচ্ছা একটু ওয়েট করি। আরে আচ্ছা সরি, তো যেটা বলতেছিলাম যে
যদি আমরা কি বলছে বৃহত্তম কোণকে রেডিয়ানে রাখি, তো বৃহত্তম কোণ তো আমার রেডিয়ানে আছে, বৃহত্তম কোণ কত? আলফা প্লাস বিটা এত রেডিয়ান। তো বৃহত্তম কোণটা লিখি, বৃহত্তম কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা এত রেডিয়ান। এটা কিসে আছে? রেডিয়ানেই আছে। আর আরেকটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, ওইটা হচ্ছে কি অবশ্যই হবে আলফা মাইনাস বিটা, সরি আলফা মাইনাস বিটা এত রেডিয়ান। তো এটাকে আমার কিসে নিতে বলছে? এটাকে আমার ডিগ্রিতে নিতে বলছে। তাহলে আমরা কি জানি যে কোন একটা রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিতে হয় তাহলে কত গুণ করতে হয় তার সাথে? 180/পাই গুণ করতে হয়, তাহলে কি সেটা ডিগ্রিতে চলে যায়। তাইলে আমরা বৃহত্তম কোণকে রেডিয়ানে রাখলাম, ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে রাখলাম, এবং রাখার পর কি বলছি তাদের যে অনুপাত সেটা হবে পাই:90। তাহলে অনুপাত করি, তাহলে আলফা প্লাস বিটা ইসটু আলফা মাইনাস বিটা 180/পাই ইজ ইকুয়াল টু পাই:90। বুঝতে পারছি কিনা? এখানে কোনো ধরনের আমরা প্রতীক দিব না, ওকে? অনুপাত যেহেতু আমরা রেডিয়ান বা ডিগ্রি এই প্রতীকগুলোকে ইউজ করতেছি না। বুঝতে পারতেছি? তুমি বলতে পারো ভাই এখানে রেডিয়ান দিলাম না কেন, এখানে ডিগ্রি দিলাম না কেন? কি করছে আমরা এটাকে অ্যাভয়েড করে ফেলছি, কারণ এগুলো কি অনুপাত। অনুপাতের ক্ষেত্রে আমরা সমজাতীয় রাশির ক্ষেত্রে করি, ওকে? যদিও কিন্তু এটা সমজাতীয় না, একটা ডিগ্রিতে আছে একটা রেডিয়ানে আছে, ওকে? তারপর আমরা এখানে ওদের সমজাতীয় ধরছি, ওদের কি বলতে পারি এই এককগুলোকে ক্যান্সেল সমান ধরে নিয়েছি বা ক্যান্সেল আউট করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি। ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি হবে? আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, পাইটা উপরে উঠে গেল, ঠিক আছে? ইকুয়ালস টু কি আসে? পাই/90। ওকে, দেন আমরা এখান থেকে যদি ক্যান্সেল কাটাকাটি করি, পাই পাই কাটা গেল, এটা আসে 2, ওই সাইডে গেলে আসে হচ্ছে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আলফা মাইনাস 2 বিটা। তো আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে 3 বিটা ইজ ইকুয়াল টু শুধু আলফা। তাহলে বিটা ইকুয়ালস টু কি আসে? আলফা/3। তো আমি আলফার মানটা কত পাইছিলাম? আলফার মানটা পাইছিলাম হচ্ছে পাই/3 ডিভাইডেড বাই 3। তাহলে বিটার মানটা কত আসতেছে? পাই/9। বুঝতে পারছি কিনা? এখানে কিন্তু বিটার মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমার ক্ষুদ্রতম কোণটা কি হবে? সেটা হবে হচ্ছে আলফা মাইনাস বিটা এত রেডিয়ান। তোমার হচ্ছে যেটা মধ্যবর্তী কোণ বলতে পারো, সেটা হবে হচ্ছে পাই/3, মানে আলফা রেডিয়ান আর কি। আর হচ্ছে এটা বৃহত্তম কোণ, জাস্ট আমরা মান বসাচ্ছি আর কি এখানে, যেটা হচ্ছে বৃহত্তম কোণ সেটা হবে কি? আলফা প্লাস বিটা হোল রেডিয়ান। বুঝতে পারছি কিনা? কোনো জিজ্ঞাসা আছে কিনা? এটার মানটা আসে হচ্ছে 2 পাই/9 এত রেডিয়ান, এটা হচ্ছে পাই রেডিয়ান বাই 3, এটার মানটা আসে হচ্ছে 4 পাই রেডিয়ান বাই 9। হ্যাঁ, এটা আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা বুঝি, দেখো আমার কি বলছে, বৃহত্তম কোণকে আমি রেডিয়ানে রাখবো। এটা কি বৃহত্তম কোণ? বৃহত্তম কোণকে যদি রেডিয়ানে রাখি সেটা তো রেডিয়ানই থাকে, মানে আলফা প্লাস বিটাই থাকে। আর ক্ষুদ্রতম কোণকে কিসে নিতে হবে? ডিগ্রিতে নিতে হবে। ক্ষুদ্রতম কোণটা হচ্ছে আলফা মাইনাস বিটা তার রেডিয়ান। তো আমরা কি জানি, যদি কোন একটা রেডিয়ানকে ডিগ্রিতে নিতে হয় তাহলে কি করতে হবে? তাকে 180/পাই দিয়ে গুণ করতে হয়, ওকে? তাইলে তো ডিগ্রিতে প্রকাশ হয়ে গেল। ওদের যে মানের অনুপাত, ওকে আমি আবারও বলি, তুমি যখন রেশিও করো, মানে তুমি কখনো ছাগলের সংখ্যার সাথে গরুর সংখ্যার রেশিও করতে পারবে না, তুমি কখনো মিটারের সাথে সেন্টিমিটারের রেশিও করতে পারবে না, এটা কখনো করা যাবে না। বুঝতে পারতেছি? মানে হচ্ছে দুইটাকে সমজাতীয় হইতে হবে, তো এটা তো সমজাতীয় না, তাহলে আমি কিভাবে রেশিও করলাম? আমি হচ্ছে ওদের আসলে মানের রেশিও করছি, বুঝতে পারতেছি? ওদের মানের রেশিও করছি, মানে হচ্ছে ওর একক কি আছে সেটা আমার মাথা ব্যথার বিষয় না, আমি ওর মানটা নিলাম, ওর মানটা নিলাম, মান নিয়ে তাদের রেশিও করে দেখছি, রেশিওটা আসে হচ্ছে পাই:90। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি দিয়ে তারপরে মানটা বসাইছি খালি, ওকে? বসানোর পর এখান থেকে আমরা বিটাটা পেয়ে গেছি। আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, আচ্ছা তোমাদের কি নামাজের বিরতি লাগবে নাকি আমি পড়ানো শেষ করে একবারে দিয়ে দিব?
দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে। তাইলে হচ্ছে এখন হচ্ছে তোমার ৩২ বাজে, আমি ৪০-এ আবার লিংক দিবনে। বা ৪০ বা ৪২-এ ১০ মিনিট তো হবে আশা করি। নাকি একটু সময় লাগবে? ওকে। তাইলে আমি হচ্ছে ৪২-এ লিংক দিবনে আবার। ওকে। আমি রেকর্ডারটা অন করি। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন বলছো। তো তার আগে হচ্ছে তোমার, হ্যাঁ, চতুর্ভুজ যদি থাকতো তাইলে আমি কি করব? আচ্ছা, তো যদি তোমার ত্রিভুজের জায়গায় থাকতো চতুর্ভুজ এবং বলতো যে আমার চতুর্ভুজটা হচ্ছে সমান্তর প্রগমন, মানে কোণগুলো হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত, যদি এরকম বলে দিত, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার সেম ভাবে আমি কি এখানে কি জানি, চারটা পদের বা চারটি কোণের সমষ্টি জানি না? চারটি কোণের সমষ্টি কত? হুম, চতুর্ভুজের জন্য 2 পাই বা 360 ডিগ্রি, তাই তো? 2 পাই বা 360 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে ধরবো? সেই ক্ষেত্রে ধরবো হচ্ছে, বুঝো, আমাকে এরকম ভাবে ধরতে হবে, মানে আগেরটাতে কি ধরছিলাম জাস্ট একটু ব্যাখ্যা করে বলি, তাহলে তুমি ধরো 4 পদ 5 পদ থাকলেও যেন পারো বা ধরতে পারো। তো আমি কি ধরছিলাম, আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা এমন ভাবে ধরছি যেন ওদের যোগ করলে আমি বিটাটা ভ্যানিশ হয়ে যায় বা বিটাটা যেন না থাকে, তাই তো? এবং এরকম ভাবে ধরছি যেন আমার একটা সমান্তর প্রগমন বা সমান্তর ধারা বজায় থাকে, রাইট? তাহলে এখানে আমাকে কি করতে হবে, এরকম ভাবে ধরতে হবে যেন যোগ করলে বিটা সরে যায় এবং একটা সমান্তর ধারা বজায় থাকে। তাহলে এই জন্য আমরা ধরবো হচ্ছে আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 3 বিটা। এটা হচ্ছে আমার চারটা কোণ। বুঝতে পারছি? সমান্তর প্রগমনভুক্ত হলে কি হইলো দেখো আমার এখানে, তাহলে সাধারণ অন্তরটা কত? দেখো 2 পাই করে, 2 পাই করে বাড়তেছে, সরি 2 পাই বলতেছি, দুঃখিত, 2 বিটা করে বাড়তেছে। হ্যাঁ বলো। তাইলে তুমি ইও আনতে পারতা না? ধরে দেখো, ধরলাম আলফা মাইনাস 2 বিটা, তারপর কি করবা? তারপর তুমি শুধু বিটা বাড়াবা, তাহলে আলফা মাইনাস বিটা, আরো বিটা বাড়াও, আলফা, আরো বিটা বাড়াও, আলফা প্লাস বিটা, চারটা যোগ করো, আমার কিন্তু বিটা সরতেছে না। বুঝতে পারতেছি? ঠিক আছে, এগুলো সম্পর্কে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে আমরা যখন পড়বো, বহুপদী পড়বো। বহুপদী আছে সামনে, আহ ম্যাথ সেকেন্ড পেপারে, ওই সময় দেখবা যেগুলো একটু ক্লিয়ার হবে, এগুলো নিয়ে হালকা পাতলা কাজ আছে কিছু। ওকে। ওকে, তো আমরা এতটুকু গেল। এখন আমরা চলে আসি হচ্ছে, তো 6.1 আমাদের শেষ। শেষ বলতে মানে হচ্ছে বইয়ের যে ম্যাথগুলো আছে ওগুলো মোটামুটি নর্মাল ম্যাথ, এক সূত্রের ম্যাথ, তো এগুলো একটু নিজেরা করবা। আমি হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে অক্ষীয় কোণ, ঠিক আছে? এবং অক্ষীয় কোণের ব্যাপারটা সবসময় মাথায় রাখবা, এটা তোমার প্রতিটা জায়গায় কাজে দিবে এবং সবচেয়ে বেশি কাজে দিবে হচ্ছে কি বলে এটাকে, ম্যাথ সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিতে। সেকেন্ড পেপারেও কিন্তু ত্রিকোণমিতি আছে, ওকে, ওই ক্ষেত্রে আমাদের খুব বেশি কাজে দিবে। তাও আমাদের এখনই জেনে রাখাটা বেটার। ওকে, তাহলে অক্ষীয় কোণ, অক্ষীয় কোণ বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে যখন আমরা কি বলছি, যে ধরো ত্রিকোণমিতিতে কোণ কিভাবে তৈরি হয়, আমার একটা স্থির অক্ষ থাকে আর এটা থাকে কি, ঘূর্ণায়মান অক্ষ, ওকে, এবং এই ঘূর্ণায়মান অক্ষটা বিভিন্ন পজিশনে ঘুরে, আর ঘুরতে ঘুরতে বিভিন্ন পজিশনে বিভিন্ন কোণ তৈরি করে। এখন এই ঘূর্ণায়মান রশ্মিটা কি ঘুরতে ঘুরতে কখনো অক্ষগুলোর উপরে পড়তে পারে না? ঘুরতে ঘুরতে কি করতে পারে, সাধারণত চাইলে অক্ষগুলোর উপর পড়তে পারে, ওকে। তো সে যখন অক্ষগুলোর উপর পড়বে তখন কোণগুলোর মান কি হবে, সেটাকে আমরা তখন বলি হচ্ছে অক্ষীয় কোণের মান বা অক্ষীয় কোণ বলি। বুঝতে পারতেছি? এক্স অক্ষের উপর পড়লে কি হবে, ওয়াই অক্ষের উপর পড়লে কি হবে, এক্স অক্ষে ধনাত্মক মানে ধনাত্মকের উপর পড়লে কি হবে, ঋণাত্মকের উপর পড়লে কি হবে, এটার যে হিসাব নিকাশ সেটাকে আমরা বলি হচ্ছে অক্ষীয় কোণের হিসাব। ওকে। আচ্ছা, তো এখন যদি আমি ইন জেনারেল সকল অক্ষীয় কোণকে প্রকাশ করতে চাই, সকল অক্ষীয় কোণকে কি করতে চাই, প্রকাশ করতে চাই, মানে দেখো আমি, মানে কি, মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মকে পড়ুক, এক্স অক্ষের ঋণাত্মকে পড়ুক, ওয়াই অক্ষের ধনাত্মকে পড়ুক, ওয়াই অক্ষের ঋণাত্মকে পড়ুক, আমার কোনো মাথা ব্যথা নেই, এই ঘূর্ণায়মান রশ্মিটা আমাকে অক্ষের উপর পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার কখন কখন বা কত
ডিগ্রি বা রেডিয়ান অন্তর অন্তর পরে সে হচ্ছে অক্ষগুলাতে পড়বে। দেখো, যখন তার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি তখন সে এক্স অক্ষে ধনাত্মকে আছে। যখন π/2 তখন কি ওয়াই অক্ষে ধনাত্মকে আছে। যখন পাই তখন কি এক্স অক্ষে ঋণাত্মকে আছে। যখন 3π/2 ওয়াই অক্ষের ঋণাত্মকে আছে। যখন 2π তখন এক্স অক্ষে ধনাত্মকে আছে। তো দেখো, প্রতি π/2 অন্তর অন্তর, কি বললাম, প্রতি π/2 অন্তর অন্তর সে কিন্তু অক্ষগুলোর উপরে পড়তেছে ঘূর্ণায়মান রশ্মিটা, তাই তো? তাইলে আমরা অক্ষীয় কোণকে বলতে পারি যে কোনো অক্ষীয় কোণ, ঠিক আছে, যে কোনো অক্ষীয় কোণ, সেটা হচ্ছে n ইন্টু π/2, যেখানে nটা কি হবে, nটা হচ্ছে তোমার মাইনাস থেকে শুরু করে প্লাস যা যা আছে সব পর্যন্ত, অথবা আমি বলতে পারি n হচ্ছে তোমার জেড বা পূর্ণ সংখ্যার সদস্য, তাই তো? আমরা তো জানি যে পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়, তাই তো? পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয় এবং এটা কি সকল মানে পূর্ণ সংখ্যার সেটের সদস্য আর কি। তো তুমি দেখো, যদি তুমি n এর জায়গায় 1 বসাও সেটা y অক্ষের ধনাত্মকে আছে, যদি 2 বসাও তাহলে x অক্ষের ঋণাত্মকে আছে, এইভাবে কি ওগুলো অক্ষের উপরই পড়তে থাকবে। তো অক্ষীয় কোণকে বলা হয় n ইন্টু π/2। ওকে, তাই এটা গেল আমাদের ইন জেনারেল যে কোনো অক্ষীয় কোণ। তারপর আমরা আসি হচ্ছে, যদি এখন আমি এই ঘূর্ণায়মান রশ্মিটাকে ওয়াই অক্ষে ফালাতে চাই না, এখন ধরো আমি ওয়াই অক্ষের সাথে আমার একটু খাড় হইছে, আমি ওয়াই অক্ষে ফালাবো না, আমি হচ্ছে কেবলমাত্র এক্স অক্ষে ফালাবো। বুঝতে পারছি? কি বলতে পারি এটাকে তখন? এক্স অক্ষীয় কোণ। কি বুঝতেছি ব্যাপারটা? কি বললাম? এক্স অক্ষীয় কোণ মানে কি? মানে এখন আমার ঘূর্ণায়মান রশ্মিটা সে ঘুরে ফিরে যেন এক্স অক্ষেই পড়ে। এখন এটা আমার ধনাত্মকে পড়ুক ঋণাত্মকে পড়ুক আমার মাথা ব্যথার বিষয় না, আমার জন্য এটা ঘুরে ফিরে এক্স অক্ষেই পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রকাশের জন্য যে জায়গায় পড়বে সেটাকে আমরা একটু গাঢ় করে দিই। এটা কি এক্স অক্ষে পড়বে না, এই যে এক্স অক্ষটাকে আমি এখন গাঢ় করে দিচ্ছি, এটাকে বলা হয় এক্স অক্ষীয় কোণ। বুঝতে পারতেছি? না বুঝলে কিন্তু বলবা, এটা কিন্তু নতুন তোমাদের জন্য, এতক্ষণ আমরা পুরনো পড়াই পড়ছি, এটা নতুন। তাই এটা কি এক্স অক্ষীয় কোণ ঘুরে ফিরে ঘূর্ণায়মান রশ্মিটা আমার এক্স অক্ষের উপরই পড়বে। তো এখন আমার আচ্ছা, এটা থিটা দেওয়ার কথা ছিল, আচ্ছা থিটা দেয়নি, এটা থিটা হবে। তো এখানে আমার থিটাটা কত হইতে হবে বা অ্যাঙ্গেলটা কত হইতে হবে যেন সেটা ঘুরে ফিরে সবসময় এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মকে পড়ে। বুঝো, আমার যখন 0 ডিগ্রি বা 0 রেডিয়ান তখন সেটা এক্স অক্ষের ধনাত্মকে আছে। যখন পাই বা 180 ডিগ্রি তখন ঋণাত্মকে আছে, মানে এক্স অক্ষের উপরই আছে। তারপর কি যখন আবার 360 ডিগ্রি, তারপর অথবা ধরো হচ্ছে 2π, এরপর ধরো 3π, 4π, 5π, 6π, যত তোমার পাইয়ের গুণিতক আসতেছে তখন কি সে তোমার এক্স অক্ষের উপরে আছে না? বুঝতেছি কি না সবাই? বুঝতেছি যে আমার যখন পাইয়ের গুণিতকে আছে মানে 180-র গুণিতকে আছে, তখন কি হচ্ছে, সে আমার এক্স অক্ষের উপরই থাকতেছে, সে ওয়াই অক্ষকে বা ওয়াই অক্ষের উপর থাকতেছে না। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি যে এক্স অক্ষীয় কোণের মানে আমি কিভাবে ইন জেনারেলি প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু এন পাই। কি বুঝতেছি? থিটা ইকুয়ালস টু এন পাই। তো এটাকে আমরা বলবো হচ্ছে এক্স অক্ষীয় কোণ। কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? হ্যাঁ বলো। হ্যাঁ হইতে পারে, তুমি মাইনাস করো তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। -1 বসাও, -π, -2π, -3π, -4π। ওকে, হ্যাঁ জিরো হবে, জিরো হইলে তাহলে যে 0 রেডিয়ান, জিরো হইতে পারে, এই যে 0 রেডিয়ান। কি বুঝতেছি? ঠিক আছে, তাহলে এন এর মানটা কি হইতে হবে সেম ভাবে এখানেও এনটা হচ্ছে আমার সকল সরি সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক হোক ঋণাত্মক হোক আমার কোনো মাথা ব্যথার বিষয় না। ওকে, এটা হলো আমার এক্স অক্ষীয় কোণ। তো এক্স অক্ষের কোণের মধ্যে আমার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক আর একটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক। তো এক্স অক্ষের ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক মানে কি আছে, এটা দুই ভাগ যেহেতু রোমান হরফে এক দেই। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, বলা হয়েছে মনে হয়। এখন দেখো তো ক্লিয়ার কিনা। নাম উঠে আছে। আচ্ছা কেউ কি
আমারে পিন করো তো, পিন করলে হয়তো হবে। আচ্ছা ঘোলা আসতেছে না তো, মানে এটা তো ঠিক আছে। ওকে, আগেরটা ক্লিয়ার আছে। আচ্ছা তাহলে ওয়াইফাই ঠিক আছে আমার। আচ্ছা এখন ঠিক আছে। ওকে এখন ঠিক আছে, একটু বলো তো। এখন খোলা। আহ, আচ্ছা এখন ঠিক আছে। একটু মাঝে মাঝে প্রবলেম করে। এখন ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, যে আমরা এখানে আবার খোলা কথা। আচ্ছা একটু ক্লিয়ার হলে বলো, আমরা একটু ওয়েট করি, প্রবলেম নেই। কি ঠিক আছে? তাহলে ওয়াইফাই বেটার। এতক্ষণ সব ঠিক ছিল, এখন এই প্রবলেম করলো কেন? এখন এখন ঠিক আছে, ওকে। তাহলে ওয়াইফাই ঠিক ছিল, ওকে। তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা প্রথমে কি দেখলাম, আবার একটু বলি, যে প্রথমে দেখলাম অক্ষীয় কোণ, মানে যে কোনো অক্ষ, এক্স অক্ষে ধনাত্মক ঋণাত্মক কোনো মাথা ব্যথার বিষয় না, ওয়াই অক্ষে ধনাত্মক ঋণাত্মক সেটা আমার মাথা ব্যথার বিষয় না। সেই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হচ্ছে n ইনটু পাই বাই 2। ওকে, দেন দেখছ হচ্ছে এক্স অক্ষীয় কোণ, মানে যেন আমার ঘূর্ণায়মান রশ্মিটা ঘুরে ফিরে এক্স অক্ষের উপর পড়ে, এক্স অক্ষে ধনাত্মক হোক ঋণাত্মক হোক, সেই ক্ষেত্রে আমরা থিটা ইকুয়ালস টু পাইছিলাম হচ্ছে n পাই, এক্স অক্ষীয় কোণের ক্ষেত্রে। এখন হচ্ছে এক্স অক্ষের ধনাত্মকে যেন পড়ে, তো কখন পড়বে একটু মনে মনে বুঝো। 0 ডিগ্রির ক্ষেত্রে এক্স অক্ষে ধনাত্মকে পড়তেছে, 2 পাই এর ক্ষেত্রে এক্স অক্ষে ধনাত্মকে পড়তেছে, 4 পাই এক্স অক্ষে ধনাত্মক পড়ছে, মানে দেখো আমার 2 পাই এর গুণিতকের ক্ষেত্রে, তারপর ধরো 6 পাই আবারও এক্স অক্ষে ধনাত্মকে পড়তেছে। বুঝতেছি ব্যাপারটা? আমার যখন 2 পাই এর গুণিতক আসতেছে, মানে 360 ডিগ্রির গুণিতক যখন আসতেছে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি আসতেছে, এটা ঘুরে ফিরে এক্স অক্ষের ধনাত্মকে পড়তেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি ধনাত্মকে পড়তে আমি থিটা ইকুয়ালস টু কি বলতে পারি, 2 পাই এর গুণিতক মানে হচ্ছে 2n পাই, যেখানে এনটা কি, এন হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। কি বুঝতে পারছি? আমার 360-এর গুণিতক হইতে হবে। আচ্ছা এরপর দেখি, এক্স অক্ষে যদি ঋণাত্মকে পড়তে হয়, যদি এক্স অক্ষে ঋণাত্মকে, তো দেখো আমার যখন এক্স অক্ষীয় কোণ ছিল তখন ছিল এন পাই, এন পাই এর জোড় গুণিতকে পড়তে হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মকে। তাহলে কি বিজোড় গুণিতকে কোথায় পড়বে, এক্স অক্ষের ঋণাত্মকে পড়বে না? যাচ্ছে কি যেন ঋণাত্মকে পড়ে, এই জন্য দেখো এই জায়গাটাকে আমি গাঢ় দিচ্ছি, যে জায়গায় ফালাতে যাবো সেখানে আমি গাঢ় সাইন দিয়ে দিব, মানে গাঢ় করে দিব। ওকে, তাহলে আমি যাচ্ছি এখন এক্স অক্ষের ঋণাত্মকে পড়ুক। তাহলে দেখো আমি যদি 1 ইন্টু পাই দেই, তাইলে আমার এক্স অক্ষের ঋণাত্মকে পড়ছে, মানে জাস্ট 180 ডিগ্রি। তারপরে যদি আমি 2 পাই দেই তাইলে হবে না, 2 পাই দিলে এক্স অক্ষের ধনাত্মকে পড়ে যাচ্ছে, হচ্ছে না। তারপর আমি যদি 3 পাই দেই তাইলে আসতেছে, যদি আমি 5 পাই দেই তাইলে আসতেছে, মানে কি পাই এর বিজোড় গুণিতকের ক্ষেত্রে আমার কি এক্স অক্ষের ঋণাত্মকে পড়তেছে না? ব্যাপারটা কি বুঝতেছি সবাই? পাই এর বিজোড় গুণিতকের ক্ষেত্রে আমার কি আসতেছে, এক্স অক্ষের ঋণাত্মকে পড়তেছে। তো এটা এই ক্ষেত্রে আমি থিটাকে বলতে পারি হচ্ছে পাই এর বিজোড় গুণিতক 2n+1 ইন্টু পাই, যেখানে এন কত, তোমার এন হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য। বুঝতেছি কিনা? না বুঝলে যেখানে বুঝবো না সেখানেই ধরো আমাকে, সমস্যা নেই, একটু বুঝো ব্যাপারটা, এটা লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। কি বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা এই পর্যন্ত? আচ্ছা যদি না থাকে তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ বলো। হলো, সমস্যা কি, যদি এন এর মান 0 বসাও তাহলে শুধু পাই, শুধু পাই। না এন এর মান 0 বসাও না, বসায় দেখো তাহলে কত আসে, 2 ইন্টু 0 মানে এতটুকু 0 +1 ইন্টু পাই, মানে কি পাই থাকতেছে, পাই কত, এই যে এক্স অক্ষের ঋণাত্মকে পড়তেছে। বুঝতে পারছি, ওকে। তারপর আমরা চলে আসি হচ্ছে ওয়াই অক্ষীয় কোণ। এক্স অক্ষীয় কোণ হয়ে গেছে, মানে এক্স অক্ষে ধনাত্মক ঋণাত্মক এগুলো হয়ে গেছে। এখন আমরা চলে আসি হচ্ছে ওয়াই অক্ষীয় কোণ। তাহলে আমাকে যদি ওয়াই অক্ষীয় হইতে হয়, মানে কি ওয়াই অক্ষের উপর ফালাতে হবে, তাহলে আমরা ওয়াই অক্ষটাকে গাঢ় করব।
হ্যাঁ, সেটাও হয়। আচ্ছা, বিজোড়ের ক্ষেত্রে 2n - 1 2n + 1 দুইটাই হয়। ঠিক আছে? কিন্তু সাধারণত বইগুলাতে বা রাইটাররা হচ্ছে তোমার +1 টাকে প্রেফার করে। কেন করে আমার আইডিয়া নেই। দুইটাই হবে। দুইটাই হবে। ওকে। তাহলে আমরা কি চাচ্ছি? y অক্ষীয় কোণ মানে আমার যে ঘূর্ণায়মান রশ্মি সে যেন ঘুরে ফিরে আমার y অক্ষের উপরে পড়ে। ওকে? তাহলে এই ক্ষেত্রে আমার থিটার মানটা কি হইতে হবে? বুঝো? আমার যদি y অক্ষের উপর পড়তে হয় তাহলে কি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তারপর হচ্ছে 2 * 90 ডিগ্রি হলে হবে না। তাই তো? তাইলে আমার 3 * 90 ডিগ্রি হইতে হবে মানে 3π/2। তারপর 4 * 90 ডিগ্রি হলে হবে না, তাহলে আবার x অক্ষের উপর পড়ে যাচ্ছে। 5 * 90 ডিগ্রি হইতে হবে। 6 * 90 ডিগ্রি হলেও হবে না, 7 * 90 ডিগ্রি হইতে হবে। তাইলেই দেখো আমার কি 90 ডিগ্রির যদি আমি বিজোড় গণিতক করি, তাইলেই দেখো সে y অক্ষের উপর পড়তেছে। ব্যাপারটা বুঝতেছি সবাই? 90 ডিগ্রি বা π/2 ওর যদি বিজোড় গণিতক করো, 1 * 90 ডিগ্রি, 3 * 90 ডিগ্রি, 5 * 90 ডিগ্রি, 7 * 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক করো, তাইলে আমার কি আসতেছে? সেটা y অক্ষের উপর পড়তেছে। কিসের? যদি π/2 বা 90 ডিগ্রির বিজোড় গুণিতক করি। তাহলে এই ক্ষেত্রে আমার থিটাটা কত হবে যদি y অক্ষীয় কোণ হইতে হয়? তাহলে 2n + 1 ইনটু π/2। বুঝতে পারতেছি? বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? ওকে? এবং আবার একটু বলবো, দেখো আমার যদি 90 ডিগ্রির মানে y অক্ষে পড়তে হয়, সোজা কথা আমাকে এখন কোন মানে ঘূর্ণায়মান রশ্মিটাকে এরকম ভাবে তাকে কোণ দিতে হবে যেন সে ঘুরে ফিরে y অক্ষের ধনাত্মক বা y অক্ষের ঋণাত্মকে পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি কি করলাম? ওকে 90 ডিগ্রি দিলাম। ঠিক আছে? তাইলে তো y অক্ষের ধনাত্মকে পড়তেছে। এরপর যদি আমি 3 * 90 ডিগ্রি মানে 3/2 3π/2 দেই। ওকে? তাইলে দেখো সে y অক্ষের ঋণাত্মকে পড়তেছে। যদি 5π/2 কোণে ঘুরাই মানে ঘূর্ণায়মান রশ্মিটাকে, তাহলে সে y অক্ষের ধনাত্মকে পড়তেছে। আবার যদি 7π/2 দেই বা 7π/2 কোণে ঘুরাই, তাহলে সে y অক্ষের ঋণাত্মকে পড়তেছে। বুঝতে পারতেছি? মানে কি আমার π/2 এর যে বিজোড় গুণিতকে, π/2 এর বিজোড় গুণিতকে সে হচ্ছে মানে থিটাটা কি? থিটাটা আমার y অক্ষের উপরে পড়তেছে বা ঘূর্ণায়মান রশ্মিটা y অক্ষের উপর পড়তেছে। বুঝতে পারতেছি? ঠিক আছে? আচ্ছা, তুমি বলতে পারো জোড় গুণিতকে কি হবে? জোড় গুণিতকের ক্ষেত্রে কিন্তু আবার x এক্সিস এর ক্ষেত্রে পড়ে যাবে। x এক্সিস এর উপর পড়ে যাবে। ওকে? তো জোড় গুণিতক দেওয়া যাবে না। π/2 এর বিজোড় গুণিতক হইতে হবে। আচ্ছা। তারপরে যদি আমরা এখন y অক্ষের ধনাত্মক বা y অক্ষীয় ধনাত্মকে রাখতে চাই। মানে যেন ঘুরে ফিরে y অক্ষের ধনাত্মকে পড়ে। এই যে এটা হচ্ছে কি? y অক্ষের ধনাত্মক। তো যদি y অক্ষের ধনাত্মকে পড়তে হয়, একটা জিনিস বুঝো, π/2 হইলে হবে। তারপর কি? 5π/2 হইলে হবে। 5π/2 তারপর কি? 9π/2 হলে হবে। বুঝতে পারতেছি ব্যাপারটা? প্রথমে π/2, তারপরে 5π/2, তারপরে কি? 9π/2, তারপরে 13π/2। আমার কত করে বাড়তেছে একটু বলো তো? π/2, 5π/2, 9π/2, 4 করে বাড়তেছে। ব্যাপারটা বুঝতেছি? তুমি বসায় বসায় দেখো ব্যাপারটা। দেখবা যে এগুলার ক্ষেত্রে আমার কি আসতেছে? এটা y অক্ষের ধনাত্মকে পড়তেছে। π/2, 5π/2, 9π/2, তারপর কি? তোমার হচ্ছে 13π/2 মানে কি 4 করে বাড়তেছে। বুঝতেছি কিনা? তো সেই ক্ষেত্রে এর মানে কি আমার π/2 এর জন্য y অক্ষের ধনাত্মকে পড়বে। বা আমি যদি এখন 1 তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে কি বলতে পারি 9 এগুলোকে যদি ইন জেনারেল মানে আ একটা সাধারণ রাশিতে বা সাধারণ পদে কনভার্ট করতে চাই, তাহলে সেটাকে আমি বলতে পারি হচ্ছে 4n + 1। দেখো তুমি n এর জায়গায় বসায়, n এর জায়গায় 0 বসাও, তাইলে শুধু π/2। n এর জায়গায় 2 বসাও, সরি 1 বসাও, তাহলে 4 ওকে 4 যোগ 1 5, 5π/2। যদি n এর জায়গায় 2 বসাও, তাহলে 4 দুগুণ 8 আর একে 9, 9π/2। যদি 3 বসাও, 3 4 12 একে 13, 13π/2। বুঝতেছি ব্যাপারটা? হুম? আমি জাস্ট হচ্ছে আমি আগে বুঝছি যে কিভাবে ধারাটা আসতেছে এবং ধারাটা বুঝার পরে তারপর বা অনুক্রমটা বুঝছি। অনুক্রমটা বুঝার পরে অনুক্রমের সাধারণ পদটা বের করছি। এটা হচ্ছে কাজ। ওকে? 4n + 1 * π/2 অর্থাৎ এখানেও সেম ভাবে n এর মানটা কি হইতে হবে? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তুমি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাও, মাইনাস বসাও, প্লাস বসাও, সেটা ঘুরে ফিরে কি হবে? তোমার এই y অক্ষের ধনাত্মকেই পড়বে। আর y অক্ষীয় ঋণাত্মক যদি y অক্ষীয় ঋণাত্মকের কথা বলি, মানে কি এটা? y অক্ষের
নেগেটিভে পড়তেছে। তাহলে আমাকে এখন কি হইতে হবে? দেখো 3π/2 এর জন্য y অক্ষের ঋণাত্মকে পড়তেছে। দেন আমি যদি বলি হচ্ছে 7π/2, তার জন্য কি হচ্ছে? y অক্ষের ঋণাত্মকে পড়তেছে। দেন যদি আমি বলি 11π/2, তাও কি হচ্ছে? y অক্ষের ঋণাত্মকে পড়তেছে। ব্যাপারটা বুঝতেছি কিনা? কি বললাম? 3π/2, এরপর কি 7π/2, এরপর হচ্ছে 11π/2, তারপর কি হবে 15π/2। যদি তুমি এগুলো বসাও দেখবা যে কোনগুলা ঘুরে ফিরে y অক্ষের নেগেটিভ সাইডে প্রবেশ করতেছে বা বসতেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তাহলে এখানেও সেম ভাবে আমার কত করে বাড়তেছে যদি আমি চিন্তা করি। হ্যাঁ, ওটা একটু পরে, বাট কত করে বাড়তেছে? 4 করে বাড়তেছে। কিন্তু শুরু হয়েছে থেকে 3π/2 থেকে। তো এটা দুই ভাবে প্রকাশ করতে পারো। একটা হচ্ছে 4n + 3 * π/2, অথবা 4n - 1 * π/2, যেটা ইচ্ছা, দুইটাই কারেক্ট। কিভাবে বললাম দেখো, আমার এটার ক্ষেত্রে π/2 থেকে ধারা শুরু হয়েছে না, তাই তো? তাহলে 1 * π/2, মানে n এর জায়গায় 0 বসাইলে যেন আমার π/2 টা আসে। তাহলে 1 * π/2, তারপর কি? এরপর n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 0 বসাইলে 1 * π/2, 1 বসাইলে 5 * π/2। আর এখানে কি? এখানে আমার হচ্ছে ধারাটা শুরু হচ্ছে কি থেকে? 3π/2 থেকে। তাহলে এর জন্য আমরা 3π/2, n এর জায়গায় 0 বসাও 3π/2, এরপর 1 বসাও 7π/2, 2 বসাও 11π/2, এভাবে যেন চলতে থাকে। কি বুঝতেছি? যেখানে আমার n বিলংস টু কি আসতেছে? সকল পূর্ণ সংখ্যা। আবার এটাকে 4n - 1 π/2 দিয়েও প্রকাশ করা যাবে। তো এই পর্যন্ত গেছে আমাদের অক্ষীয় কোণ। তাহলে আজকের পরে এই পর্যন্ত। তো কথা হচ্ছে আজকে আমাদের মানে নতুন যেটা শিখছি সেটা হচ্ছে এই অক্ষীয় কোণ। ওকে? তো অক্ষীয় কোণটা একটু গুরুত্ব দিয়ে বুঝবা। আর বাকি যা আছে 6.1টা নেক্সট দিনের আগে শেষ করে ফেলবা। ওকে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, না হয় ইনবক্স তো আছেই, অথবা নেক্সট দিনও করতে পারো। কারো কোনো জিজ্ঞাসা নাই?